আসসালামু আলাইকুম। আজকে তপন স্যারের অনুশীলনী ফার্স্ট পেপারে আমরা শেষ করে দিব। ঠিক আছে, আজকে লাস্ট চ্যাপ্টার। এটা হচ্ছে ফার্স্ট পেপারের লাস্ট চ্যাপ্টার। ওকে, এটা হয়ে গেলে মোটামুটি তাহলে তপন স্যারের ফার্স্ট পেপার ডান। হুম, কোনো রকম যদি সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টে জানাবো। ঠিক আছে, লেটস গো। বলের সূত্রানুসারে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন। এই চ্যাপ্টারে অনেক জটিল জটিল কিছু কনসেপ্ট আছে, বাট চেষ্টা করবো যে যাতে সহজে মনে রাখা যায় আর কি। হ্যাঁ, দেখা যায়। বলের সূত্রানুসারে বলের সূত্রটা কি? যে পি হচ্ছে ব্যস্তানুপাতিক ভি, মানে পি ব্যস্তানুপাতিক ভি। তাহলে কি বলতেছে? কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, এই যে স্থির তাপমাত্রায় এর চাপের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, স্থির চাপে, এই যে স্থির চাপটা আবার কার সূত্র? সেটা হচ্ছে চার্লসের সূত্র। স্থির চাপটা হচ্ছে চার্লসের সূত্র। সেটা কি বলে? সেটা হচ্ছে স্থির চাপ যেহেতু বলছে, তাহলে সূত্র আসবে ভি সমানুপাতিক টি। গ্যাসের আয়তন কেলভিন তাপমাত্রা সমানুপাতিক, রাইট? কেলভিন তাপমাত্রা সমানুপাতিক। ওকে, কেলভিন তাপমাত্রা কি সমানুপাতিক। স্থির আয়তন, এটাকার সূত্র? এটা হচ্ছে রেনোর সূত্র। রেনো, রেনোর চাপীয় সূত্র। রেনো বা কেমিস্ট্রিতে গেলে পাবা গে লুসাকের সূত্র, এর চাপীয় সূত্র। ঠিক আছে, চাপীয় সূত্র মানে চাপের সাথে সম্পর্ক, তাই চাপ এর কেলভিন তাপমাত্রা সমানুপাতিক। ঠিক আছে, এগুলো তো আশা করি সবাই জানো। না জেনে তো আসলে এই চ্যাপ্টার সলভ করতে বসেই পাপ, তাই না? স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ হচ্ছে 1/273। 1/273। এখন এটা তোমার হচ্ছে যদি দশমিকে মানে চলে আসে, মাঝে মধ্যে দশমিকটা চলে আসে, তাই দশমিকটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে 0.00366 পার ডিগ্রি সেলসিয়াস। এই যে দুইটা জিরো, তাই না? আর এই এক নম্বর অপশন ছিল একটা জিরো, তাই ওটা হবে না। ঠিক আছে, 0.00366 পিভি বাই টু আর টি। গ্যাস সমীকরণে ভি নির্দেশ করে, যে টু কে ওদিক নিয়ে যাও, তাহলে টুটা আসলে এন না, কারণ আমরা জানি পিভি ইকুয়ালস টু এন আর টি। এটা জানে না এমন কেউ আছে দুনিয়াতে? তাহলে টু আর টি, টু হচ্ছে মানে 2 মোল নির্দেশ করতেছে, তাহলে ভি হচ্ছে 2 মোল গ্যাসের আয়তন। ভি হচ্ছে 2 মোল গ্যাসের আয়তন, তাই না? আচ্ছা, পিভি বাই টি হচ্ছে ধ্রুবক। পিভি বাই টি তো সবসময় ধ্রুবক থাকে। পিভি বাই টি তো সবসময় ধ্রুবক, মানে তুমি ওখানে তো তিনটা চলককেই নিয়ে নিছো আসলে গ্যাসের। তাহলে পিভি বাই টি ইকুয়ালস টু এন আর না? এন তো একটা নির্দিষ্ট গ্যাসের জন্য ধ্রুবক, আর তো সবসময় ধ্রুবক। তাহলে পিভি বাই টি ইকুয়ালস টু ধ্রুবক, সেটা অলওয়েজ রুদ্ধতাপীয় ক্ষেত্রেও প্রযোজ্য, সমষ্ণ পরিবর্তনেও প্রযোজ্য। ঠিক আছে, তাহলে এটা কি সবসময় ধ্রুবক? এটা সবসময় ধ্রুবক। এটা হয় এটা, কিন্তু তপন স্যার দিছে এটা যে কোনোটাই নয়, এটা আসলে না। ঠিক আছে, পিভি বাই টি সবসময় ধ্রুবক হয়। তুমি তাপগতিবিদ্যায় সমাধান করতে যাবা, তখন এই সূত্র কিন্তু খাটানো হয়। ঠিক আছে, পিভি ইকুয়াল টু এন আর টি সবসময় ধ্রুবক। তপন স্যার একটা ভুল দিছে, তাই এইটা মার্ক করে ফেলো, এই কোশ্চেনটা মার্ক করে ফেলো। ওকে, ডান। চাপ, তাপমাত্রা এবং আয়তন সংক্রান্ত কোন সূত্রটি সঠিক নয়? পিভি হচ্ছে এন আর টি, সঠিক। পি হচ্ছে পি নট 1+θ/273, এটাও সঠিক। ভিভি নট 1+, এটাও সঠিক। এই যে এটা ভুল, কারণ পিভি ইকুয়ালস টু হচ্ছে এনআরটি, রাইট? এনআরটি, এন কে আমরা কিভাবে লেখা যায়? ছোট এম বাই বড় এম। ছোট এম মানে যে ডাব্লিউ, যেটা লিখি কেমিস্ট্রিতে সেটা। আবার এন এর ধরো অনেকগুলো সূত্রই তো আছে, এস ভি, এখানে ভি লিটারে। তারপরে আর কি আছে বলো তো? ভি 22/4, এটা হচ্ছে এসটিপিতে। আর কি আছে? এই যে এটাই পিভি বাই আর টি। আর কি আছে? হ্যাঁ, এন এর আর কি আছে? যতগুলো আছে সবগুলো একটা জায়গায় লিখে সুন্দর করে গুছা রাখবা, যে মনের যতগুলো আছে। তো হচ্ছে তড়িৎ রসায়ন তুমি একটা পাবা, হ্যাঁ, সেটা হচ্ছে কিউ বাই ই এফ। দরকার নেই ওটা, তো যাই হোক। ঠিক আছে, একটি আদর্শ গ্যাসের চাপ ও আয়তনের গুণফল, চাপ ও আয়তনের গুণফল পিভি, যখন তাপমাত্রা সমান থাকবে এটা ধ্রুবক থাকবে, তাই না? বয়লের সূত্র এটা। তাহলে এর গুণফলটা এর তাপমাত্রা সমানুপাতিক। পিভি বাই টি হচ্ছে ধ্রুবক,
তাহলে পিভি সমানুপাতিক টি, তাই বলে না? তাই বলে। তারপরটা কি বলতেছে, নিচের কোনটি একটি আদর্শ গ্যাসের আয়তনকে 4 গুণ করে দিবে? কেলভিন তাপমাত্রা ও চাপকে দ্বিগুণ করলে, কেলভিন তাপমাত্রার অর্ধেক এবং চাপকে 4 গুণ করলে না, স্থির চাপে কেলভিন তাপমাত্রাকে যদি 1/4 করা হয় তাহলে আয়তন 4 গুণ হয়ে যাবে। তাপমাত্রা স্থির মানে বয়লের সূত্র, মানে আমি যদি, আচ্ছা ওয়েট, ও তাপমাত্রা, আমি কি দেখালাম, স্থির চাপে, তো স্থির চাপে না, এটা এরকম পড়তে ভুল করা যাবে না, বুঝছো? যে স্থির তাপমাত্রায় চাপকে 1/4 করলে এটা হবে উত্তর। ঠিক আছে, স্থির তাপমাত্রা মানে বলের সূত্র, আমি যদি চাপকে 1/4 করি তাহলে আয়তন 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হিসেবে আচরণ করবে কখন? এটা সবসময় মনে রাখতে হবে, তাই না? এটা সবসময় মনে রাখতে হবে, উতা নিচা, এমনি মনে রাখা আসলে এটা তুমি এভাবে মনে রাখতে পারো যে তোমাকে আদর্শ গ্যাস হইতে গেলে তোমাকে অনেক ফ্রি স্পেস লাগবে, ঠিক আছে, একদম দেদারসে যাতে তুমি মুভমেন্ট করতে পারো। তো কখন তুমি সেটা পারবা? যখন নিম্নচাপ দিবা, অনেক ফ্রি হয়ে গেল। হ্যাঁ, যখন তুমি উচ্চ তাপমাত্রা দিবা তখন তারা অনেক ফ্রিতে স্পেস পাবে আর কি, মানে আয়তনটাকে বাড়াইতে হবে আমার। তাহলে এটা যেক্ষেত্রে হচ্ছে সেটাই, যে নিচা এটা। ঠিক আছে, যখন আমার উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে থাকে তখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে। পরম শূন্য তাপমাত্রা মানে হচ্ছে 0 কেলভিন, মানেই হচ্ছে আবার 273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এখন সবসময় -273 যে তুমি আসলে বলতে পারবো ব্যাপারটা তা না। 0 কেলভিন এটা তো অলওয়েজ 100% কারেক্ট 0 কেলভিন, কিন্তু 0 কেলভিনের ভ্যালুটা কোথাও কোথাও দেখবা যে -273.16 বলতেছে, কোথাও দেখবা যে -273.15 বলতেছে, কখনই -273 ডিগ্রি সেলসিয়াস না। ঠিক আছে, আমরা ধরে নিই সেটা। তো এখন যেহেতু এখানে দুটাই দিয়ে রাখছে, তুমি কোনটা দেখাবা? মোর অ্যাকুরেটটা দেখাবা, 0 কেলভিন, এনে তো কোনো সন্দেহ নেই। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আর এর মান 8.314, এনে তো কোনো সন্দেহ নেই, কিন্তু এখানে এককের পর মিল আছে, যে জুল পার কেলভিন পার মোল। এককটা মুখস্থ করতে হবে, এককটা জানতে হবে, আসলে এখানে মুখস্থ করার কিছু নাই। এই যে পিভি ইকুয়াল টু এনআরটি, তুমি আর এর একক বের করতে চাও, পিভির একক, পিভি কিন্তু কাজ নির্দেশ করে, এটা তুমি জানো, পিভি কিন্তু কাজ নির্দেশ করে। তাহলে এটার একক হচ্ছে জুল, এই যে এন হচ্ছে মোল না, তাহলে মোল, এই যে টি চলে গেল কেলভিন। ঠিক আছে, জুল পার মোল পার কেলভিন, ডান ডান। এটা দেখো, এখানে একটা সূত্র, খুব শর্টকাট আছে, একটা সুন্দর শর্টকাট আছে। শর্টকাটটা আমি আসলে প্রমাণ করে দিতে চাচ্ছি না, এটা একাডেমিকের পড়া, আমি জাস্ট শর্টকাটটা দেখাই। শর্টকাট হচ্ছে এরকম, পি ইকুয়ালস টু n-1 ইন্টু P1 ডিভাইডেড বাই রো জি। ঠিক আছে, সরি এটা পি লিখছি কেন, এইচ। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, ওকে। এইচ হচ্ছে n-1, n মানে আয়তন কত গুণ হলো, n-1 ইন্টু পি ডিভাইডেড বাই রোজি। দেখো জিনিসটা মিলে কেমন করে, এই যে এইচ রোজি, এটা চাপের একক না, এইচ রোজি মানে তো চাপ, এইদিকেও চাপ, সো একক মিলতেছে, মানে সূত্র গরমিল হবে না। এইচ হচ্ছে n-1 ইন্টু পি ডিভাইডেড বাই রোজি, ওকে। এখন পিটা কি বলতেছে, যে বায়ুমণ্ডলের চাপ, এখানে পি হচ্ছে বায়ুমণ্ডলের চাপ, মানে এটা পি এটিএম। ঠিক আছে, এভাবে মনে রাখবা, এইচ হচ্ছে n-1 ইন্টু পি এটিএম ডিভাইডেড বাই রো জি। পি এটিএমটা কি? এইচ মিটার উচ্চতার পানি স্তম্ভের সমান। এইচ মিটার উচ্চতার পানি স্তম্ভের চাপটা কত? এইচ রোজি না, তাহলে ইকুয়ালস টু n-1 ইন্টু পি এটিএম মানে হচ্ছে এইচ রো জি ডিভাইডেড বাই রোজি ছিল না, তাহলে রোজি রোজি কেটে গেল, n-1 মানে হচ্ছে 7h, যেহেতু 8 গুণ বলছিল, তাহলে 7h, এটা হচ্ছে উত্তর। বুঝতে পারছো ব্যাপারটা? সূত্র হচ্ছে এটা, n-1 ইন্টু পি এটিএম ডিভাইডেড বাই রোজি। পি এটিএম বলছে যে এইচ উচ্চতার পানি স্তম্ভের সমান, মানে এইচ রোজি, বড় এইচ রোজি, তাহলে ছোট এটা কত হচ্ছে 7h। ঠিক আছে, -0°C তাপমাত্রার কোনো গ্যাসের চাপ এত হলে 60°C তাপমাত্রার চাপ কত? দেখো এটা কিন্তু মানে খুব ইজি একটা সূত্র, তাই না? কিন্তু এটা আসলে ক্যালকুলেটর ছাড়া ইজি না, তো বাদ। মানে এটা কি সূত্র বলতো? চাপ আর তাপের মধ্যে যে সম্পর্কটা, পি সমানুপাতিক টি, মানে P1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু P2 ডিভাইডেড বাই T2। ঠিক আছে, আচ্ছা, টি তাপমাত্রায় 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলো যতক্ষণ না
বায়ুর চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হচ্ছে, উত্তপ্ত করতেছি আমি, তাহলে উত্তপ্ত মানে তাপমাত্রার সাথে আমার দেখতে হবে, তাপমাত্রার সাথে চাপ ডিরেক্টলি প্রপোর্শনাল, সমানুপাতিক। এবার আয়তন, আয়তনও তো ডিরেক্টলি সমানুপাতিক, তাপমাত্রা বাড়লে চাপও বাড়ে, আয়তনও বাড়ে, সবই বাড়ে। মিনিং দুইটাই যদি দ্বিগুণ করতে হয়, দুইটাই যদি দ্বিগুণ করতে হয় তাহলে চূড়ান্ত তাপমাত্রা আমাকে 4 গুণ করতে হবে। খুবই স্বাভাবিক হিসাব। চাপ দ্বিগুণ করতে হলে তাপমাত্রা দ্বিগুণ করতে হবে, আয়তন দ্বিগুণ করতে হলে তাপমাত্রা দ্বিগুণ করতে হবে, দুইটাই দ্বিগুণ করতে হচ্ছে, তাহলে তাপমাত্রা দ্বিগুণ দ্বিগুণে 4 গুণ করতে হবে। গুড। একটি নির্দিষ্ট ভরের শুষ্ক বায়ুর তাপমাত্রা দিচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আয়তন দিচ্ছে, এটা লাগবে না, এটা ওই একই সূত্র, কিন্তু এটা ক্যালকুলেটর ছাড়া তুমি পারবে না। ঠিক আছে, এটা কি পারবা? হ্যাঁ পারবা, মেডিকেলে আসছে। আচ্ছা, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 80 কিলো প্যাসকেল চাপে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন দিয়ে রাখছে। আচ্ছা, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে বয়লের সূত্র, মানে তাপমাত্রা তো চেঞ্জ করা নাই, তাহলে P1 V1 P2 V2, এই যে P1 V1 ইকুয়ালস টু P2 V2। চলে আসো, P1 কি 80 ধরে নিলাম, গ্যাসের আয়তন দিয়ে দিচ্ছে সেই টাইমেই। P2 আমি বের করব 0.5, এটা দ্বিগুণ হয়েছে না? দ্বিগুণ হয়েছে না? তাহলে এইটাকে অর্ধেক করতে হবে না? চিন্তা করো, জিনিসটা গুণ আকারে আছে তো, বা জিনিসটা তো ব্যস্তানুপাতিক, তাহলে আয়তন যদি দ্বিগুণ হয় চাপ তো অর্ধেক করতে হবে, যে 40। তোমাকে কোনো ম্যাথ করতে হবে? তোমাকে কোনোই ম্যাথ করতে হবে না, জাস্ট কনসেপ্টটা লাগবে। এই জিনিসটা দেখো, সেম কোশ্চেন ডুবুরি, এত আমি পড়তে চাচ্ছি না, তোমার পরের টাইম থাকলে পড়িও। 2 সেন্টিমিটার ছিল, 4 সেন্টিমিটার হয়েছে, মানে আয়তন মানে কত গুণ হয়েছে? আয়তন হয়েছে দ্বিগুণ। সেম সূত্র, এইচ পি এটিএম এর সাথে গুণ দিব কাকে? n-1 ডিভাইডেড বাই রো জি। এখন এই n এর ভ্যালুটা হচ্ছে 2, বুঝতে সমস্যা হয়েছে? ঠিক আছে, 2 সেন্টিমিটার ছিল, 4 সেন্টিমিটার হয়েছে, মানে n এর ভ্যালু 2, আয়তন হচ্ছে দ্বিগুণ। এখন 2 - 1 মানে হচ্ছে 1, তাহলে পি এটিএম ভাগ রো জি। এখন পি এটিএম এর ভ্যালু কি দিচ্ছে? পি এটিএম এর ভ্যালু কি দিয়েছে? বায়ুমণ্ডলীয় চাপটা 10 মিটার পানির চাপের সমান, 10 মিটার পানির চাপের সমান, মানে 10 রো জি, রো জি। এর আগে এইচ মিটার পানি উচ্চতার সমান দিয়েছিল না, এখন বলছে 10 মিটার পানি উচ্চতার সমান, তাহলে তো এইচ রো জি লিখে নিলাম। এইচ হচ্ছে 10, মানে বড় এইচ, যেটা এর আগের কোশ্চেনে বড় এইচ, মনে করতেছো? নলে দেখে আসো একবার। তাহলে 10 রো জি ডিভাইডেড বাই রো জি, ঠিক আছে? এই যে রো জি রো জি কাটা, তাহলে আমার এইচ কত হলো? 10। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পেরেছো? পিস্টন সিলিন্ডারের ভেতরে তাপমাত্রা ও চাপের গ্যাস সংকুচিত করা হয়েছে, সংকুচিত করা হয়েছে, আয়তন অর্ধেক করা হয়েছে, মানে কি আয়তন অর্ধেক করা হলে চাপ তো দ্বিগুণ হয়ে যাবে, এটা তো আমি চিন্তা করতে পারছি আর কি, স্বাভাবিক। তাপমাত্রা অপরিবর্তিত মানে চাপ দ্বিগুণ হয়ে যাবে। এখন স্বাভাবিক চাপে ছিল, স্বাভাবিক চাপে ছিল মানে 1 এটিএম ছিল, এখন হয়ে গেছে 2 এটিএম, সেটা মানে হচ্ছে 1.101325, এই 1.01325 10 টু দি পাওয়ার 5, এটার সাথে 2 দিয়ে গুণ হয়েছে। তাহলে কোনটা উত্তর? উত্তর খুঁজে পাইছি, ওই যে, হ্যাঁ পাইছি, 2 দিয়ে গুণ হবে 2 এটিএম, কারণ আয়তন বলছে আয়তন অর্ধেক হয়েছে, মানে চাপ হয়ে যাবে দ্বিগুণ, স্বাভাবিকের দ্বিগুণ হয়ে যাবে, যেহেতু স্বাভাবিকের ছিল P1 V1 P2 V2। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেটা মেডিকেলে আসছে, মানে সহজে করা যাবে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে হচ্ছে 300 কেলভিন, 300 কেলভিন। একই চাপে রেখে, আচ্ছা একই চাপে রাখছে মানে ভি সমানুপাতিক টি সূত্র ইউজ করবো আমি। আচ্ছা আমি লিখি V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2। V1 দিছে 300 ml, মানে 300 ডিভাইডেড বাই, এটা T1 এ ছিল 300 কেলভিনে ছিল, ইকুয়ালস টু V2 আমি বের করতে চাই 7 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেছি। 7 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে এটা হচ্ছে 20 কম, মানে 280, তাই না? 273 প্লাস 7, 280 কেলভিন। এখন এই 300 300 তো কাটা, 300 300টা কাটা, কলম থাকতে চাচ্ছে না হাতে, কি করবো বলো? V2 হচ্ছে 280, ঠিক আছে না? এত সহজ ম্যাথ দেখি জিনিসটা মেডিকেলে আসছে। বাস্তব গ্যাস বয়লের সূত্র মেনে চলে, উতা নিচা বললাম না, তাহলে এই যে উতা,
ঠিক আছে। ও উত্তর তো মিলাইতেছি না, তখন স্যার তো আবার কখন ভুলভাল কি যে দিয়ে দেয়। ঠিক আছে। 3/2 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ পি ভি ইকুয়ালস টু এন আর টি। পি ভি ইকুয়ালস টু 3/2 আর টি। 3/2 কেন? 3/2 মোল বলেই দিছে। 2 কে দেখে আসো, 2 পি ভি ইকুয়ালস টু 3 আর টি। কোনো সমস্যা আছে এখানে? 2 পি ভি 3 আর টি, 2 পি ভি 3 আর টি। গ্রাফ লাগবে না, গ্রাফ লাগবে না, খালি বলে রাখি যে আসলে পিভি তো সবসময় ধ্রুবক, তো যেটা সমান্তরাল সেটা হবে, যেহেতু পিভি সবসময় ধ্রুবক। ঠিক আছে। নিচের কোনটি তাপমাত্রায় ঘনত্বের এই সমীকরণটাও আসলে জেনে রাখলে ভালো। ঠিক আছে। পি ডিভাইডেড বাই রো টি। পি ডিভাইডেড বাই রো টি হচ্ছে আমার ধ্রুবক, পি ডিভাইডেড বাই রো টি। ঠিক আছে, জিনিসটা ধ্রুবক, এটা মনে রাখতে হবে যে পি ওয়ান ডিভাইডেড বাই রো ওয়ান টি ওয়ান ইকুয়ালস টু পি টু ডিভাইডেড বাই রো টু টি টু। সেমভাবে কাজ করবে। তাহলে কোথায় আছে এটা? এই যে রো টি ডিভাইডেড বাই পি। উল্টা পাল্টা লিখলে তো সমস্যা নেই, আলটিমেটলি ধ্রুবক ইনভার্সও তো একটা ধ্রুবক। তাহলে যে রো টি ডিভাইডেড বাই পি। ঠিক আছে। পরের কোশ্চেন কি বলতেছে? গ্যাসের ক্ষেত্রে তাপগতীয় স্থানাঙ্ক হচ্ছে এই যে দেখো তো, পি ভি টি, এই তিনটা। কোথায় আছে? চাপ, তাপমাত্রা, আয়তন। চাপ, তাপমাত্রা, আয়তন। ঠিক আছে, এগুলোকে বলা হয় তাপগতীয় স্থানাঙ্ক। ঠিক আছে, তাপগতীয় স্থানাঙ্ক। একটি অক্সিজেন সিলিন্ডারের আয়তন দেওয়া আছে, চাপ দেওয়া আছে। আচ্ছা, লাগবে না, এটা একটু অন্যরকম কোশ্চেন, বুঝছো? লাগবে না, যদি একাডেমিকে করে থাকো তাহলে ভালো, নইলে দরকার নেই। হ্রদের তলদেশে অবস্থানরত একটি বেলুনের আয়তন ভূপৃষ্ঠে 8 গুণ হয়। ও সেম কোশ্চেন তো, এটা সেম কোশ্চেন না? তাহলে সেম জিনিস, হ্রদের গভীরতা পি এটিএম গুণ দিব n-1 দিয়ে, নিচে আসবে রোজি। ঠিক আছে। পি এটিএম আমাকে দিয়ে দিছে কত বলো তো? 1 পয়েন্ট প্যাসকেলে দিছে, কিন্তু আমার ওটাকে মিটার ইয়াতে বসাইতে হবে। আচ্ছা না, প্যাসকেল তো মিটার, ঠিক আছে। 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 25, 10 টু দি পাওয়ার অফ 5, কি যে বলতেছে আমার মাথা গেছে নাকি? n-1 মানে হচ্ছে 7 ডিভাইডেড বাই রো মানে হচ্ছে 1000, যেহেতু পানি বলছে। জি মানে হচ্ছে 9.8। ক্যালকুলেশনটা বুঝছো? করতে পারলে করে ফেলবা, দরকার নেই বাদ। আদর্শ গ্যাসের চাপ এবং মূল গড় বর্গবেগের মধ্যে সম্পর্ক। মূল গড় বর্গবেগ মানে সিআরএমএস। সিআরএমএস এর মূল সূত্র হচ্ছে 3RT/m এর রুট। ঠিক আছে। এটা আরেকটা সূত্র হচ্ছে সিআরএমএস এর আরেকটা সূত্র হচ্ছে 3p/ρ এর রুট। আলটিমেটলি এখান থেকেই জিনিসটা আসা যায়। ঠিক আছে, 3p/ρ কোথায় আছে দেখো তো? ওরা এমনভাবে পি আর রো লিখছে বোঝা যাচ্ছে না। যাই হোক, এটা পি বোঝা যাচ্ছে, রোটাকে পি এর মাথা বের হয় নাই আর কি, মানে রোতে জাস্ট গোল্লা। আচ্ছা যাই হোক, একটু মানে দেখতে হবে। ঠিক আছে, প্রিন্ট করা জিনিস তো বুঝতে হবে। ঠিক আছে, 3p/ρ। এভাবে মনে রাখবো, 3p/ρ। তোমার আরো কিছু সূত্র আসলে দিয়ে দিই এখানে। ধরো সি অ্যাভারেজ, গড় বেগের একটা সূত্র আছে, সেটা হচ্ছে 8RT/πm এর রুট। ঠিক আছে। আরেকটা আছে আলফা বা সর্বাধিক বেগ, মানে সর্বাধিক কণার যে বেগটা থাকে এটা সবচেয়ে কম, কারণ প্রত্যেকটা কণার সবচেয়ে কম বেগটা থাকে, মানে সর্বাধিক সংখ্যক কণার ওই বেগটাই থাকে বা সবচেয়ে কম বেগটা থাকে বলে আমরা ধরে নিই, যে সব মানে ম্যাক্সিমাম কণার যেই বেগটা থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে আলফা। সেটা হচ্ছে সম্ভাব্য সর্বাধিক বেগ বা এরকম আর কি, মানে সর্বাধিক কণার যেই বেগটা থাকে, সম্ভাব্য বেগ থাকে, সেটা হচ্ছে 2RT/m এর রুট। ঠিক আছে। দেখো তো কতগুলা আমাদের মেইনলি লাগবে, এইটা এইটা এইটা, এটাও লাগবে, এটা তো এটা সেম। ঠিক আছে, এখান থেকে কোনটা বড় দেখো তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিআরএমএস এটা বড়, সি অ্যাভারেজ হচ্ছে
আলফার চেয়ে বড়, ঠিক আছে। 8RT/πm, পাই কিন্তু 3.14, তাহলে 3 দিয়ে গুণ দিলে 9 ক্রস করে চলে যায়, সো এটাই বড়, এটাই বড়, ঠিক আছে। তারপর এটা, তারপর এটা। ওকে, এই জায়গায় একটা ইয়াও করা যায় আসলে, যে 1.2:1.1:1। জিনিসটা কেমিস্ট্রিতে ভালো করে আছে আর কি, মানে এই যে 1 যদি এটা হয় তাহলে 1.1 হচ্ছে এটা, 1.2 হচ্ছে এটা, দরকার নেই। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে 0 কেলভিন তাপমাত্রা গ্যাসের গতিশক্তি শূন্য হয়ে যাবে, কারণ ই কে ইকুয়াল টু 3/2 NRT। ই যদি 0 হয়ে যায়, ই কে হয়ে যাবে 0। কোনো সমস্যা আছে? কোন গ্যাসের মূল গড় বর্গবেগ CRMS 3RT/m এর রুট, তাহলে পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক না? বর্গমূলের সমানুপাতিক, ঠিক আছে। টি তাপমাত্রায় একটি অণুর গড় গতিশক্তি 1 মোল বলে নাই, তাহলে 3/2 NRT হবে না, একটি অণু বললে 3/2 KT। আদর্শ গ্যাস মানে হচ্ছে এর ডিগ্রি অফ ফ্রিডম 3, তাহলে 3/2 KT, ঠিক আছে, বড় হাতে টি, এটা এই 3টা হচ্ছে তার ডিগ্রি অফ ফ্রিডম মিন করে। ওকে, বুঝতে পারছো? একটি অণু দেখে কে আসবে, বোলৎজম্যান ধ্রুবক আসবে। 1 মোল বললে তখন 8টি আসতো। একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা টি হতে বৃদ্ধি করে 2T করা হলো, মানে দ্বিগুণ করা হয়েছে। এখন কোন রাশিটা দ্বিগুণ হবে? কোন রাশিটা দ্বিগুণ হবে দেখো তো। এই যে গড় বেগের বর্গ যেটা, আচ্ছা গড় বেগের বর্গ বলেছি, গড় বর্গবেগ। গড় বর্গবেগের আমরা কি শিখলাম? এই যে সি এভারেজ, এটা তো গড় বর্গবেগ। আচ্ছা, এটা হচ্ছে গড় বেগ, এটা গড় বেগ। গড় বেগ হচ্ছে 8RT/πm, ঠিক আছে। গড় বর্গবেগ, এটা হচ্ছে গড় বর্গবেগ। এটা গড় বেগ। আচ্ছা, গড় বর্গবেগ মানে কি? জাস্ট মূলটা করা হয় নাই, তাই তো? মানে মূল গড় বর্গবেগ মানে CRMS, আর গড় বর্গবেগ তো আলাদা, মানে এইটা না, এটা না, এটা আলাদা, এটা তো গড় বেগ, এটা তো গড় বেগ। তাহলে গড় বেগের বর্গ, গড় বেগের বর্গ আমি যদি দেখতে চাই তাহলে এইটা, তাহলে 8RT/πm। তাহলে গড় বেগের বর্গটা দ্বিগুণ হবে যদি টি কে দ্বিগুণ করা হয়, গড় বেগের বর্গটা দ্বিগুণ হবে যদি টি কে দ্বিগুণ করা হয়, মানে উত্তর আসলে এইটা। উত্তর এটা, ঠিক আছে। গড় বেগের বর্গ, গড় বেগ তো তুমি জানো, তাহলে তার বর্গটা দ্বিগুণ হবে, ঠিক আছে। গড় বেগের বর্গমূল না, গড় বেগের বর্গটা দ্বিগুণ হবে, তখন স্যার উত্তর বলতেছে এটা। সেটা মার্ক করে রাখতে হবে যে এখানে একটা ঝামেলা করছে, এখানে একটা ঝামেলা করছে। গড় বেগের বর্গটা দ্বিগুণ হবে যদি তাপমাত্রা দ্বিগুণ করা হয়। গড় বর্গবেগ বলো তো কিছু এক্সিস্ট করে কি আদৌ? মূল গড় বর্গবেগ অথবা গড় বেগ, যাই হোক। তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন অণুর বেগ দ্বিগুণ হবে? তাপমাত্রা কত গুণ হলে? CRMS সমানুপাতিক √T, তাহলে তাপমাত্রাকে 4 গুণ হতে হবে অণুর বেগকে দ্বিগুণ করতে হলে। খুব সহজ না? স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল, এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। আলটিমেটলি 3RT/m দিয়ে তুমি করতে পারো, কিন্তু ওই সময় নাই, পারবাও না করতে, বাট এটা আসে, মুখস্থ রাখতে হবে এটা। আর অনুশীলনীতে আছে তো এই সহজ জিনিস তো মুখস্থ রাখবে তুমি। 461, হ্যাঁ। দুটি অণুর বেগ যথাক্রমে 2 এবং 4। ওকে, কি বলে? অণুদ্বয়ের গড় বর্গবেগ, মানে আগে হচ্ছে বর্গ করব, তারপরে গড় করে দিব। আচ্ছা, তাহলে 2² + 4² + 2 কত আসতেছে? 4 + 16/2 =
10 10 এটা কিন্তু খুব সহজ সহজ জিনিস দিচ্ছে। কোন আবদ্ধ গ্যাসের তাপমাত্রা 0 থেকে বাড়িয়ে এত করা হচ্ছে। দেখো তো 0 মানেই তো 273 কেলভিন, আবার এটা মানে হচ্ছে তার দ্বিগুণ, মানে তাপমাত্রাকে আমি আসলে দ্বিগুণ করছি। এটা কিন্তু বুঝতে পারছো যে তাপমাত্রাকে দ্বিগুণ করা হয়েছে। তাহলে গ্যাসের অণুগুলোর গড় বেগ কতটুকু বৃদ্ধি পাবে? গড় বেগ মানে তো ওইটা 8RT/πm। তাহলে দেখো তো CRMS সমানুপাতিক √T, এখানে RMS লিখবো না, আসলে এটা গড় বেগ বলছে তো আমরা একটু অ্যাকুরেটলি লিখি। গড় বেগ সমানুপাতিক √T, 8RT/πm, 8R/m, ওইটা হচ্ছে আমরা ধ্রুবক ধরছি, তো সমানুপাতিক √T কত হচ্ছে দেখো তো। এটা যদি রুট মানে দ্বিগুণ হয়ে যায় তাহলে এটা √2 গুণ হবে না? এটা √2 গুণ হবে। √2 গুণ হওয়া মানে হচ্ছে 1.41, 1.41 গুণ হওয়া, √2 মানে 1.41। যেহেতু সমানুপাতিক √T এবং T হয়েছে দ্বিগুণ, তাহলে এইটা হবে √2 গুণ, খুবই স্বাভাবিক। √2 হচ্ছে 1.41, তাহলে 1.41 গুণ হবে, আবার ওই বৃদ্ধি এসবে যেতে হবে। 1.41 গুণ হওয়া মানে 141% হওয়া, মানে 41% বৃদ্ধি পাওয়া। আবার এখান থেকে তুমি আরেকটা লিখতে পারতা যে 0.41 গুণ বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? 0.41 গুণ বৃদ্ধি, 141% হওয়া, 1.41 গুণ হওয়া, অথবা 41% বৃদ্ধি পাওয়া। এখানে বলছে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, 41% বা 40%, ঠিক আছে? কি বলে এটা, কোনো গ্যাসের তাপমাত্রা 0°, কোনো গ্যাসের তাপমাত্রা 100 থেকে বাড়িয়ে 200 করা হয়েছে। আচ্ছা, তাপমাত্রা দ্বিগুণ করা হয়েছে। গ্যাসের গড়বেগ কত গুণ হবে? ওই তো একই জিনিস না? গ্যাসের গড়বেগ কত গুণ হবে বলো? একই তো জিনিস, তাপমাত্রা তো দ্বিগুণ করছি আমি। ও না, তাপমাত্রা দ্বিগুণ করি নাই, তাপমাত্রা আমি দ্বিগুণ করি নাই, সেই ম্যাথ তোমার বাদ। এটা যদি 100 কেলভিন থেকে 200 কেলভিন হতো, এই জিনিসটা আসবে তোমার ওইদিকে, ঠিক আছে? 100 কেলভিন থেকে 200 কেলভিন হবে, দেন হচ্ছে কত গুণ হবে কেলভিন দিলে তুমি তখন বলতে পারতো যে তাপমাত্রা দ্বিগুণ হয়েছে। এখন তো এটা দ্বিগুণ হয় নাই, কারণ তুমি 273 দুইটা যোগ করো, দুইটা কিন্তু দ্বিগুণ না, ঠিক আছে? দেন হচ্ছে তোমার গড়বেগ কত গুণ হবে? 1.41 গুণ হয়ে যাবে, ঠিক আছে? যদি এটা কেলভিন হতো তখন উত্তর হতো 1.41 √2, ওটা আসবে না এমনিতে। আচ্ছা, এখানে কি বলে? কিছুক্ষণ আগে তো আমি একটা সূত্র শিখলাম যে C1 হচ্ছে মানে CRMS হচ্ছে 3p/ρ না? 3p/ρ। তাহলে এই যে এটা আমি এরকম দিলাম 1 এর রুট। এখন C1/C2 করলে কি আসবে বলো তো? এখন C1/C2 যদি আমি করতেই চাই তাহলে √3 তো কেটেই গেল, তাহলে P1 ভাগ হচ্ছে P2, এদিকে আসবে ρ2, এদিকে আসবে ρ1। ও চাপ তো একই বলছে, তাহলে চাপ তো আমার লাগবে না, তাহলে আমার চাপ তো কাটা যাবে, ρ2 ভাগ ρ1 আসতেছে, ঠিক আছে? তাহলে তুমি আরো সহজে চিন্তা করতে পারো যে যত ঘনত্ব বাড়বে তত বেগটা কমে যাওয়ার কথা। এই জন্য দেখো ঘনত্বের সাথে বেগ কিন্তু বর্গমূলের ব্যস্তানুপাতিক। আদর্শ গ্যাসের তাপমাত্রা স্কেলে কেলভিন স্কেলে দ্বিগুণ করা হয়েছে তাপমাত্রা। আচ্ছা, তার অণুগুলো আরএমএস বেগ কত বৃদ্ধি হবে? দ্বিগুণ করা হয়েছে না? তাহলে √2, 1.41 গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা, কত গুণ বৃদ্ধি পাবে বলছে? এটা আসলে কোশ্চেনটা ভুল, এখানে 0.41 হতো, উত্তর অ্যাকচুয়ালি 0.41 হয়, ঠিক আছে? উত্তর অ্যাকচুয়ালি 0.41 হয়, জিনিসটা বুঝতেছো? জিনিসটা বুঝছো তো, যেখানে 0.41 হতো, যেহেতু বৃদ্ধি বলছে তাই 0.41 হতো, আর কত গুণ হয়? 1.41 হয়। 0.41 তো অপশনই নাই, সো 1.41ই দেখাবো। কত তাপমাত্রা অক্সিজেনের গড় বর্গবেগ? বা চাইলে মুখস্থ করতে পারো, এসব ভুলভাল ভ্যালু মাঝে মধ্যে আবার দিয়ে দেয়। মূল গড় বর্গবেগ এটা তখন থেকে তো করে আসতেছে সেম জিনিস। স্থির চাপে কোনো লাগবে না, অসম্ভব, হাতে করা অসম্ভব, বুঝছো? 3টি গ্যাস অণুর বেগ এরকম দেওয়া আছে, মূল গড় বর্গবেগ কত? চাইলে এটা বের করতে পারো আসলে, যদিও ক্যালকুলেটর ছাড়া আসলে অসম্ভব। এই যে আগে বর্গ করবা, তারপর গড় করবা, তারপর মূল করবা, জিনিসটা এমনি আসে, উল্টা উল্টা করে আসে, ঠিক আছে? তারপর হচ্ছে 35 স্কোয়ার, বর্গ করছি, গড় করবো, এবার রুট করে দেবো, অসম্ভব ক্যালকুলেটর ছাড়া, ঠিক আছে? ভ্যালু মুখস্থ রাখতে পারলে রাখবা। কোনো পাত্রে আবদ্ধ
গ্যাস অণুগুলোর সর্বাধিক সংখ্যক অণু বেগ, এই যে আমি তখন আসলে এটি বলতে চাচ্ছিলাম, সর্বাধিক সংখ্যক অণুর বেগ, এটাকে সর্বাধিক সম্ভাব্য বেগ বলে, এবং এটাকে প্রকাশ করে আলফা দিয়ে, প্রকাশ করে কি দিয়ে? আলফা দিয়ে। এটার সূত্র কি শিখছিলাম? 2RT/m এর রুট। ওকে, গুড। এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন, সকল গ্যাসের মোলার আয়তন 22.4, এই নিয়ে কোনো সন্দেহ নেই। দুটি আর এসিটিপি হলে 24.789। দুটি গ্যাসের গড় গতিশক্তি যদি সমান হয় তাহলে তাহলে তাপমাত্রা সমান হতে হবে, কারণ গতিশক্তি মানে হচ্ছে ই এন আর টি, মানে ই সমানুপাতিক টি, তাহলে ই যদি সেম হয় তাহলে টি সেম হতে হবে, তাপমাত্রা সেম। ঠিক আছে, 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টি গ্যাস অণু থাকে? যে গ্যাস অণু থাকে এটা তো আসলে মানে এই চ্যাপ্টারের কোশ্চেনই না, এটা তো পরিমাণগত রসায়নের কোশ্চেন। তাহলে 16 গ্রাম, এটা আমরা করি W/m, কতটি অণু? তাহলে N/Na, তাই না? এটা মানেই তো মোল। ওই যে মোলের তখন অনেকগুলো বলছিলাম না, তখন N/n ভুলে গেছিলাম, তো N/na তখন ওখানে ইনক্লুড করে দিও। W/m ইকুয়ালস টু N/na। W হচ্ছে 16 আর m হচ্ছে 32, তাহলে এটা হচ্ছে কি 1/2 ইকুয়ালস টু n আমি বের করতে চাই, আর এটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে, আলটিমেটলি এটাকে আমাকে অর্ধেক করতে হবে, তাহলে 3.012 এরকম কিছু একটা আসবে, 3.0 টু 10⁻23। আচ্ছা ওয়েট, ইনভার্স কেন? পাগল নাকি? 3.012 ইন্টু 10⁻23 এরকম কিছু একটা আসবে আর কি, যেটা ঠিক আছে। এই যে ইনভার্স দিয়েই রাখছে যাতে আমার মতো তোমরাও গুলাই ফেলো আর কি। কোনো আবদ্ধ গ্যাসের চাপ, আবদ্ধ গ্যাসের চাপ কি বলে? আয়তন গতিশক্তি 3/2 পিপি। দেখো তো, ই 3/2 nRT। ঠিক আছে, এই nRT মানে কি বলতো? nRT মানে কি? পিভি না? পিভি ইকুয়াল টু nRT না? তাহলে 3/2 পিভি। 3/2 পিভি কোথায় 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 কোথায়? 2/3 পিভি দুইবার দিছে কেন? আচ্ছা যাই হোক, এখানে কোনটাকে উত্তর দিচ্ছে? 2 নাম্বারটাকে উত্তর দিচ্ছে এরা। আসলে 3/2 হতো। ঠিক আছে, ধরো না প্রথমটা 2/3, পরেরটা 3/2। এই দেখো এটা 3/2 লেখা না? হ্যাঁ দেখো 3/2 পিভি। দেখতে পাচ্ছ 3/2 পিভি দেখতে পাচ্ছ? গুড। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসব অসম্ভব করা। 7 গ্রাম এটার গতিশক্তি মুখস্থ রাখতে চাইলে রাখতে পারো। ঠিক আছে, ও মুখস্থ রাখারই কিছু নেই, আসলে কোনোটিই নয় উত্তর। অদ্ভুত। চলো আমরা শেষ করে ফেলি। দ্বিপারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিকের স্বাধীনতার মাত্রা হচ্ছে 5। ঠিক আছে, এটা হচ্ছে এক পারমাণবিক, আর 6 হচ্ছে বহু পারমাণবিক। এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, 3, 5, 6। ওই যে বহু পরমাণু হলে 6। গ্যাসের গড় মুক্ত পথ ব্যস্তানুপাতিক। দেখো মুক্ত পথের একটা সূত্র আছে, সেটা হচ্ছে ল্যামডা 1/n পাই সিগমা স্কোয়ার। সিগমা হচ্ছে গ্যাসের অণুর আণবিক ব্যাস, এটা হচ্ছে সিগমা, এটা হচ্ছে সিগমা। ঠিক আছে, আর এর হচ্ছে ধর অণুর সংখ্যা আর কি। তাহলে এই যে অণুর সংখ্যা এটা n। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আণবিক ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক, রাইট? বর্গের ব্যস্তানুপাতিক, মানে এখানে তো শুধু ব্যস্তানুপাতিক বলছে, তাহলে এটা বাদ। অণুর সংখ্যার বর্গের ব্যস্তানুপাতিক না, শুধু অণুর সংখ্যারই ব্যস্তানুপাতিক, তাহলে এটাও বাদ। অণু অতিক্রান্ত দূরত্ব এসব নাই, বাদ। তাহলে বাকি থাকতেছে একটাই, ঘনত্ব। তুমি একটু চিন্তা করো, একটু চিন্তা করো, যদি ঘনত্ব বৃদ্ধি করা হয়, মানে একটা ছোট্ট আয়তনে অনেকগুলো আমি গ্যাসের অণু নিয়ে আসছি, ঘনত্ব বৃদ্ধি করছি, তাহলে সেখানে আমার মুক্তপথ কি কমবে না? গ্যাসের মুক্তপথ মানে তো দুইটা সংঘর্ষের মধ্যে সে যতটুকু মুক্তভাবে চলাচল করতে পারতেছে, বাট ঘনত্ব যদি বাড়িয়ে দেওয়া হয়, ঘনত্ব যদি বেড়ে যায়, তাহলে তাদের মুক্তপথ তো কমে গেল, কারণ গ্যাসের অণুগুলো তো এখন কাছাকাছি অবস্থান করতেছে, এখন তাদের মুক্তপথ কিন্তু কমে গেছে। ঠিক আছে, তাহলে ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক, ডিরেক্টলি ব্যস্তানুপাতিক। আবার তাপমাত্রার সাথে চিন্তা করো, তাপমাত্রা বাড়লে তো তাদের মধ্যবর্তী দূরত্ব বেড়ে যায়, তাহলে মুক্তপথ কি বেড়ে যাবে তখন। তাহলে আমরা দুইটা এখানে, এইটা তো মেন সূত্র, বাট দুইটা আমরা সাইড সাইড থেকে জিনিসপাতি নিয়ে আসতে পারি, যে ব্যস্তানুপাতিক রো সমানুপাতিক টি ব্যস্তানুপাতিক চাপ, এগুলো আমরা লিখতে পারি না? কারণ চাপ যদি দেওয়া হয় এই ব্যস্তানুপাতিক, তাপমাত্রা যদি দেওয়া হয় তাহলে মুক্তপথ বেড়ে যাবে,
ঘনত্ব যদি বাড়ানো হয় তাহলে মুক্তপথ কমে যাবে, ব্যাপারটাই। আবার চাপ যদি বাড়ানো হয় তাহলে ঘনত্ব বাড়ে, চাপ বাড়লে ঘনত্ব বাড়ে না, আয়তন কমতেছে, চাপ বাড়তেছে, তাহলে সেটার সাথেও ব্যস্তানুপাতিক। জিনিসটাকে বুঝতে পারছো? তাহলে আমরা এখানে এই জিনিসটা খাটাচ্ছি, জিনিসটা চিন্তা করার জন্য একটু সময় দিই, সেটা চিন্তা করা ভালো করে। ঘনত্ব যদি বেশি হয় মুক্তপথ কমে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, মুক্তপথ বেড়ে যাচ্ছে, চাপ দিচ্ছ বেশি, মুক্তপথ কমে যাচ্ছে। ঠিক আছে, জিনিসগুলো ফিল করবা। ফিজিক্স কিন্তু বেশিরভাগই ফিল করার জিনিস, বুঝছো? এটা কি পারা যায়? একটা গ্যাস অনুর ব্যাস দিয়ে রাখছে, মানে হচ্ছে সিগমা দিয়ে রাখছে, ঘন সেন্টিমিটার অনুসংখ্যা মানে এন দিয়ে রাখছে, গড় মুক্তপথ মানে তো সূত্র তো তুমি জানোই, আসলে মনে হয় না ওটা পারা সম্ভব। কোনো গ্যাস অনুর গড় মুক্তপথ এর ব্যাস হচ্ছে সিগমা, তাহলে 1/n/σ², 1/n/σ², মানে হচ্ছে ল্যামডা সমানুপাতিক 1/σ²। তাহলে কি বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, বর্গের ব্যস্তানুপাতিক কি মিলতেছে? মিলতেছে। গড় মুক্তপথ না, পারা সম্ভব না। দেখো স্বাধীনতার মাত্রা দিয়ে দিচ্ছে 5, তাহলে 5 kT/2। ঠিক আছে, মানে একটা অণু বলছে না, যে একটা কণা বলছে না, তাহলে গতিশক্তি হচ্ছে F/2 kT। আদর্শ গ্যাস হলে এফটা হতো 3, কিন্তু বলেছে স্বাধীনতার মাত্রা 5, তাহলে এটা হচ্ছে 5 kT/2। ঠিক আছে, প্রতি ঘন সেন্টিমিটার অণুর সংখ্যা, এগুলো আসলে পারা সম্ভব না। ঠিক আছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে 3, তখন থেকে বলে যাচ্ছি। কার্বন ডাইঅক্সাইড একটা দ্বিপারমাণবিক, তাহলে এর 5। গ্যাস অনুর গড় মুক্তপথ গ্যাসের ঘনত্বের কিছুক্ষণ আগে করলাম, ব্যস্তানুপাতিক, শুধুমাত্র ব্যস্তানুপাতিক, কারণ ওটা কোনো সূত্র না যেখানে বর্গমর্গ নিয়ে আসবা, শুধুমাত্র ব্যস্তানুপাতিক। ওকে, বোল্টজম্যানের গড় মুক্তপথের সমীকরণ, 3টা সমীকরণ আছে মোট। ঠিক আছে, ম্যাক্সওয়েল, ক্লসিয়াস আর বোল্টজম্যান, 3টাই জানতে হবে, খুব বেশি কঠিন না। ঠিক আছে, যে আমি যেটা দেখালাম 1/n/σ², এটা হচ্ছে ক্লসিয়াসের। ম্যাক্সওয়েল একটা হচ্ছে 1/√2n/σ², এটা √2n। আর বোল্টজম্যান হচ্ছে 3/4 × 1/n/σ², এটা হচ্ছে বোল্টজম্যান, এটা হচ্ছে ম্যাক্সওয়েল। এটাই হচ্ছে মোস্ট অ্যাকুরেট, ম্যাক্সওয়েলটাই মোস্ট অ্যাকুরেট, কারণ সে ভরের বন্টন কি যেন একটা করে সে বের করছে। এটা বইটা পড়িও, বইটা মাঝে মাঝে পড়লে দেখবে ভালো লাগবে। গড় মুক্তপথ পথের সমীকরণ, তার বোল্টজম্যান কোনটা, যে 3/4, যেটা 3/4n/σ², 3/4n/σ²। ওকে, চলো। যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায় সেটা হচ্ছে শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্ক কি? একটা তাপমাত্রা। ঠিক আছে, যে তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুটাই সম্পৃক্ত হয়ে গেছে তার নিজের জলীয় বাষ্প দিয়েই। ঠিক আছে, এখন অসম্পৃক্ত বাষ্প মানে সেখানে এখনো জলীয় বাষ্পের অভাব আছে, সম্পৃক্ত হয় নাই, মানে সে বলো চার্লসের সূত্র মেনে চলে, সম্পৃক্ত হলে মেনে চলবে না, সম্পৃক্ত হলে মেনে চলবে না। সম্পৃক্ত আর অসম্পৃক্তর একটা বৈশিষ্ট্য আছে, এগুলো পড়ে ফেলতে হবে। ঠিক আছে, পড়ে ফেলতে হবে। বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের ঘনীভবনের জন্য নিচের কোনটি সংঘটিত হয় না? জলীয় বাষ্পের জন্য বৃষ্টি হবে, কিন্তু ঝড় হবে না। ঝড়ের সাথে তো জলীয় বাষ্পের সাথ নাই। ঠিক আছে, বৃষ্টি হবে, শিশির হবে, কুয়াশা, সবই তো পানি, জলীয় বাষ্প। দেখো তো কি বলে, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা যদি কম থাকে বাষ্পায়ন দ্রুত গতিতে হবে। বাষ্পায়ন মানে কি? মানে পানি বাষ্পীভূত হয়ে যাচ্ছে তার বয়লিং পয়েন্ট না রিচ করেই। সেটা কখন হয়? আপেক্ষিক আর্দ্রতা যখন কম থাকে। আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি থাকে তখন তো বায়ুর ধারণ ক্ষমতা, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কম থাকে, তো তখন আর বাষ্পায়ন হবে না। ঠিক আছে, জিনিসগুলো তুমি যদি ফিল করো তাহলে এমনিই আসলে সহজ। শুষ্ক সিক্ত বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রে থার্মোমিটার তাপমাত্রা পার্থক্য হঠাৎ কমে গেলে, ইসাক স্যারের শেষে সার সংক্ষেপে এই জিনিসগুলো আছে। ঠিক আছে, এই জিনিসগুলো আছে, তো ওখান থেকে পড়বা, তো ঝড় হবে। ঠিক আছে, এভাবে মনে রাখবে, হঠাৎ ঝড় হলো, হঠাৎ ঝড় হলো। হঠাৎ শব্দটা পেলেই ঝড়। আমাদের দেশে সিক্ত
কখন তাপমাত্রা পার্থক্য সবচেয়ে বেশি থাকে? দেখো, পার্থক্য সবচেয়ে বেশি থাকা মানে বাষ্পীভূত খুব দ্রুত হয়ে যাচ্ছে আসলে, দ্যাট ইজ ওয়াই তো মানে পার্থক্যটা বেশি। তো বাষ্পীভূত কখন দ্রুত হয়, মানে এটা মানে হচ্ছে বাষ্পীভূত দ্রুত হয়ে যাচ্ছে, এই জন্যই তো পার্থক্যটা কমে যাচ্ছে। বাষ্পীভূত যদি না হতে পারতো তাহলে তো দুইটার টেম্পারেচার সেম থাকতো, তখন তার মানে পার্থক্যটা কম থাকতো। পার্থক্য বেড়ে যাওয়া মানে বাষ্পীভূত দ্রুত হয়ে যাচ্ছে, বাষ্পীভূত দ্রুত হয়ে যাচ্ছে, রাইট। বাষ্পীভূত কখন দ্রুত হবে? যখন আমাদের বাতাসে আর্দ্রতাটা কম থাকে, আর্দ্রতা কম থাকে, সেটা কখন থাকে? শীতকালে। গ্রীষ্মকালে তো আর্দ্রতা বেশি, তাই না? শীতকালে আর্দ্রতা কম থাকে, সো দ্যাট ইজ ওয়াই পাঠের পার্থক্য তখন বেশি হবে, পার্থক্য তখন বেশি হবে, ঠিক আছে? নিউটনের শীতলীকরণ সূত্র হচ্ছে এটা, এটা প্র্যাকটিক্যাল অ্যাসেস তো সেখান থেকে জানতে হবে, বাট যাই হোক, ঠিক আছে। পার্থক্যের সমানুপাতিক, সিম্পলি পার্থক্যের সমানুপাতিক। বাদ দেখেই বোঝা যায় যে কোনটা আসলে বাদ, যেগুলো কিন্তু সব বাদ। বাদ, এই দেখো, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম মানে সে জলীয় বাষ্পকে ধারণ করতে পারে বেশি, মিনিং বাষ্পায়ন হবে বেশি, তাড়াতাড়ি হবে, বাষ্পায়ন হবে তাড়াতাড়ি, ঠিক আছে। শিশিরাঙ্ক তো একটা তাপমাত্রা, কিছুক্ষণ আগে বললাম। আকাশ যদি মেঘলা থাকে, আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না, কারণ আকাশ মানে মেঘ হচ্ছে একটা তাপপ্রতি পদার্থ, এটা একটা ডিরেক্ট লাইন। হ্যাঁ, ডিরেক্ট লাইন, ওই সার সংখ্যাগুলো পড়বা, ঠিক আছে। মেঘ হচ্ছে তাপপ্রতি পদার্থ, দ্যাট ইজ ওয়াই শিশির পড়ে না, এটার ব্যাখ্যাও আছে বইয়ের মধ্যে, ব্যাখ্যাও আছে বইয়ের মধ্যে, ওকে। শুষ্ক আর্দ্র বাল্ব হাইগ্রোমিটারের সাহায্যে, দেখো এটা কিন্তু হাইড্রোমিটার না, হাইগ্রোমিটার, ঠিক আছে, অনেকে আবার ভুল উচ্চারণ করো। হাইগ্রোমিটারের সাহায্যে আবহাওয়া পূর্বাভাসের জন্য নিচের কোনটা সঠিক? ওকে দেখি। থার্মোমিটার দুটি পাঠের পার্থক্যই নাই, পাঠের পার্থক্যই নাই মানে জিনিসটা এইভাবে আছে। কখন? যখন বাষ্পীভূতই তো হতে পারছে না, বাষ্পীভূত হলে তো ওইটা টেম্পারেচারটা কমে যেত, তাই না, সিক্তটা। তো বাষ্পীভূত হইতে পারতেছে না, তাই পার্থক্য নাই। বাষ্পীভূত কেন হতে পারছে না? কারণ জলীয় বাষ্প দ্বারা আমার বায়ুমণ্ডল সম্পৃক্ত হয়ে গেছে, জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে আছে, তো এই কারণে পার্থক্য নাই, সম্পৃক্ত, দ্যাট ইজ ওয়াই বাষ্পীভূত হতে পারছে না, সম্পৃক্ত মানে এটা সঠিক। পাঠের পার্থক্য কম হলে আবহাওয়া শুষ্ক থাকবে, পাঠের পার্থক্য যদি কম থাকে মানে না, আবহাওয়া তো শুষ্ক থাকবে না। কারণ কম কেন? কারণ বাষ্পীভূত তো হইতে পারতেছে না, বাষ্পীভূত হচ্ছে না কেন? সিক্ত, তাই আবহাওয়া সিক্ত, দ্যাট ইজ ওয়াই বাষ্পীভূত হতে পারছে না। থার্মোমিটার দুটির পাঠের পার্থক্য যদি ধীরে ধীরে কমতে থাকে, হয়তো হঠাৎ কমলে ঝড়, আর ধীরে ধীরে কমলে কি জানি একটা কিছু একটা বৃষ্টি আর সামথিং লাইক দ্যাট, হয়তো পড়বে ওখান থেকে, ঠিক আছে। আর পার্থক্য যদি বেশি থাকে, পাঠের পার্থক্য বেশি মানে দ্রুত বাষ্পীভূত হয়ে যাচ্ছে দেখি তো বেশি, এখানে তো ওটা তার টেম্পারেচারটা কমে গেছে, পাঠের পার্থক্যটা বেশি, তাহলে দ্রুত যদি বাষ্পায়িত হয় মিনিং আমার আবহাওয়াটা আসলে শুষ্ক, নট আর্দ্র। তাহলে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। সঠিকটা তো সবার আগেই পাইছি, জাস্ট বোঝানোর জন্য আমি বাকিগুলো বললাম আর কি। তাহলে অসম্পৃক্ত বাষ্পচাপ এফ, সম্পৃক্ত বাষ্পচাপ এটা সবসময় বড় থাকে, ঠিক আছে। মানে সম্পৃক্ত বাষ্পচাপ সবসময় বেশি, কারণ ওটা জলীয় বাষ্প সবচেয়ে বেশি, তো এটা চাপটা সবচেয়ে বেশি হবে, এটাই স্বাভাবিক না? চাপটা সবচেয়ে বেশি হবে, এটাই স্বাভাবিক। কোন স্থানে আর্দ্র শুষ্ক বাল্ব হাইগ্রোমিটারের সিক্ত বাল্বের তাপমাত্রা ওই স্থানের বায়ুর তাপমাত্রা সমান হলে, দেখো তো, মানে দুইটা বাল্বের তাপমাত্রা হয়ে গেছে সমান, মিনিং পার্থক্য আর নাই, পার্থক্য নাই, পার্থক্য নাই মানে কি? অনেকবার কিন্তু বোঝাচ্ছে, জিনিসটা কনফিউজ হওয়া যাবে না। পার্থক্য নাই মানে হচ্ছে বাষ্পায়িত হইতে পারতেছে না, দ্যাট ইজ ওয়াই পার্থক্য নাই। বাষ্পায়িত যদি হয়ে যেত তাহলে তো একটা নেমে যেত, তাই না, সিক্তটা নেমে যেত। বাষ্পায়িত হইতে পারতেছে না মানে হচ্ছে পার্থক্য নাই, ঠিক আছে। তো ওটাই আমাকে বলছে যে বাল্বের তাপমাত্রা সমান, মানে সমান মানে তো পার্থক্য নাই। কেন সমান হলো? কারণ আমার জলীয় বাষ্প দ্বারা বায়ুমণ্ডল সম্পৃক্ত হয়ে গেছে। হ্যাঁ, জলীয় বাষ্প দ্বারা বায়ুমণ্ডল সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে আর বাষ্পায়িত হতে পারছে না, যেই কারণে সিক্ত বাল্ব তাপমাত্রাটা আমার আর কমতে পারছে না, পার্থক্য জিরো হয়ে আছে বা দুটা সমান হয়ে আছে এই জন্য। তাহলে আর্দ্রতা কত হবে? 100%। বুঝতে পারছো? আর্দ্রতা 100% মানে আমার জলীয় বাষ্প আর বায়ুমণ্ডলে যাইতে পারতেছে না। জলীয় বাষ্প যেহেতু বায়ুমণ্ডলে যেতে পারছে না মানে সিক্ত বাল্ব থেকে আর জিনিসগুলো বাষ্পায়ন হচ্ছে না, পানিগুলো বাষ্পায়ন হচ্ছে না। পানি বাষ্পায়ন যদি না হয় তাহলে তাপমাত্রা আমার কমছে না, তাহলে তাপমাত্রা আমার সমান থাকতেছে দুইটাই। বুঝতে পারছো আশা করি। কোন প্রক্রিয়াটা তাপোৎপাদী? তাপোৎপাদী প্রক্রিয়া, দেখো তো। তাপোৎপাদী মানে কি? তোমার পরিবেশে তাপ ছেড়ে দিবে,
পরিবেশে তাপটা ছাড়লো কোথা থেকে? নিজের থেকে। নিজের থেকে। তাহলে বন্ধন বিযোজন, তাকে তাপ দেওয়া হয়েছে, দেন বন্ধনটা ভাঙছে, রাইট? তাহলে এটা তো তাপ উৎপাদী না, পরিবেশ থেকে তাপ নিছে সে। বাষ্পীভবন, তাকে তাপ দেওয়া হয়েছে, দেন সে বাষ্পীভূত হয়ে গেছে। বা গলন, তাকে তাপ দেওয়া হয়েছে, তারপরে সে গলে গেছে, তাই না? সে তো তাপ ছাড়েইনি, সে তো তাপ নিচ্ছে বরং। তাহলে এগুলো তিনটাই তাপ হারি। ঘনীভবন, ঘনীভবন, তার মধ্যে থেকে তাপ টেনে নেওয়া হয়েছে, সো সে তরল থেকে কঠিন হয়ে গেছে, দ্যাট ইজ ঘনীভবন। তাহলে এটা এটা হচ্ছে তাপ উৎপাদী প্রক্রিয়া, ঠিক আছে? যে পরিবেশে সে তাপটা ছেড়ে দিয়ে সে ঘন হয়ে গেল, অর্থাৎ কঠিন হয়ে গেল। গ্লেসারের উৎপাদকের সাহায্যে, এটা তো তোমাকে জানতে হবে আর কি। এটা তো খুবই সহজ, যে আমরা কি জানি, থিটা ইকুয়ালস টু থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2, ব্যাপারটা এরকম, রাইট? শিশিরাঙ্ক বের করার যে সূত্রটা, ঠিক আছে? এটা এখানে কোনটার সাথে মিলে? এটা, ঠিক আছে? বায়ুর প্রতি একক আয়তনের উপস্থিত জলীয় বাষ্পের ভরকে, একক আয়তনে, প্রতি একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের ভর, এটা হচ্ছে পরম আর্দ্রতা। এটা হচ্ছে পরম আর্দ্রতা, ঠিক আছে? মানে কোনো তুলনা নাই এখানে, কারোর সাথে তুলনা নেই, আপেক্ষিক ব্যাপার স্যাপার নাই। যত আমার জলীয় বাষ্প উপস্থিত সেটাই, তাহলে ওটা আমার পরম আর্দ্রতার মান। এই জিনিসটা আচ্ছা বাদ। হচ্ছে শুক্ত ও শুষ্ক ও সিক্ত দুটির পার্থক্য যখন ধীরে ধীরে কমতে থাকে, ওই তো কিছুক্ষণ আগে তো জিনিসটা বললাম আর কি। তাহলে ধীরে ধীরে কমলে কি হবে? বৃষ্টি হতে পারে। আর হঠাৎ কমলে কি? ঝড়। হঠাৎ কমলে ঝড়, ঠিক আছে? ওইটাই শেষ। ওকে, ভেরি গুড। অ্যান্ড শেষটা আমরা করবো না, কারণ এটা লাগবে না। তাহলে এ নিয়ে আমাদের তপন স্যারের জার্নি শেষ, ফার্স্ট পেপারের জার্নি শেষ, ঠিক আছে? তোমাদের হচ্ছে সেকেন্ড পেপার তোমাদের অন্তর্ভুক্ত নিচ্ছে, হ্যাঁ? তো ফার্স্ট পেপারে তপন স্যারের আমার সাথে তোমাদের জার্নি শেষ, এটাই হচ্ছে লাস্ট চ্যাপ্টার ছিল। আশা করি তোমরা উপকার পাইছো কিছু না কিছু। তোমরা মন্তব্য করবা, হ্যাঁ, উপকার পেলেও করবা, না পেলেও করবা। যদি কোনোটা সন্দেহ থাকে, সমস্যা থাকে, ভুল থাকে, তোমরা বলবা, সমস্যা নাই। মানে আমি কিন্তু কমেন্ট দেখি, ঠিক আছে? সো বলতে বলতে পারো, যা ইচ্ছা বলতে পারো। আপাতত আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। ইনশাল্লাহ আমি হচ্ছে ইসাক স্যারের সেকেন্ড পেপারটা সলভ করে দিব, হ্যাঁ? সো ওইটা হচ্ছে পাবা তোমরা, দু একদিনের মধ্যে পাবা। তোমরা এগুলো করতে থাকো তো, অ্যান্ড তোমাদের তো প্রিপারেশন চলতেছে আর কি। চলুক, চালাতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আলটিমেটলি দেখা যাচ্ছে যে মানে অনুশীলনী থেকে তো অনেক কিছু কমন চলে আসে। তো তপন স্যারের যেহেতু ফার্স্ট পেপার শেষ, এখন তোমরা ইসাক স্যার তপন স্যার দুটোই করবা, দিয়ে দেখা যাচ্ছে যে আলটিমেটলি মেলায় কমন পেয়ে যাবা। অ্যান্ড যে সব মানে শিখাচ্ছি আর কি, যে যেভাবে শিখাইতেছি, এখন কোশ্চেনে তো অনেক কিছু ভুল টুল থাকে, হ্যাঁ? আবার আমার দেখা যাচ্ছে যে কোনো হয়তো ভুল টুল ছিল, ওগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। বইয়ের ভুলকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, যদিও ওইটা একটা ঝামেলা। তো এই ভালোভাবে পরীক্ষা দাও।